বন্ধুরা, আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা পুরোপুরি বুঝতে পারি না। কখনো কখনো কেউ কিছু না বলেই আমাদের কোনো কিছুর জন্য রাজি করিয়ে ফেলে, আমাদের ভাবার ধরন বদলে দেয়, আর আমাদের বুঝতেই যায় না আমরা কখন, কিভাবে বা কেন সেই কথায় রাজি হয়ে গেলাম। আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে কেউ নীরবে আপনার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছে, অথবা কেউ আপনার অনুভূতির এমনভাবে ব্যবহার করেছে যাতে আপনি নিজেকে নিজের জীবনেই অসহায় মনে করেছেন? তাহলে আপনাকে স্বাগতম ডার্ক সাইকোলজির জগতে। এটি এমন একটি জগৎ যেখানে মানুষের মনের কাজকর্মকে এত গভীরভাবে বোঝা ও নিয়ন্ত্রণ করা হয় যে সামনে থাকা ব্যক্তি বুঝতেই পারে না সে এক অদৃশ্য ফাঁদে আটকে পড়েছে। এমি ব্রাউনের বই ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেশন এই রহস্যময় জগতের কথাই বলে। এই বইতে সেই সব লুকোনো মানসিক কৌশল ও চতুরতা নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলি বিশ্বের সবচেয়ে ধূর্ত ও বুদ্ধিমান লোকেরা, হোক সে রাজনীতিবিদ, সেলস এক্সপার্ট বা স্বার্থপর মানুষ, অন্যদের নিজেদের লাভের জন্য ব্যবহার করে। এই ভিডিওতে আমরা এই বইটি গভীরভাবে বিশ্লেষণ করব। প্রতিটি কৌশল ও পদ্ধতি আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব। মানুষ কিভাবে আপনার মনকে নিজের ইচ্ছেমতো চালানোর চেষ্টা করে, কিন্তু পাশাপাশি এটাও জানব আপনি কিভাবে নিজেকে এই কৌশলগুলোর থেকে রক্ষা করতে পারেন। অনেকেই ভাবেন ম্যানিপুলেশন অর্থাৎ কাউকে নিঃশব্দে নিয়ন্ত্রণ করা শুধুই সিনেমার বিষয়, কিন্তু বাস্তবে এটা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে, অফিসের রাজনীতিতে, সম্পর্কের ভেতরে, সোশ্যাল মিডিয়াতে এবং কখনো কখনো আমাদের নিজেদের পরিবারেও। ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় বিপদ এটাই যে বেশিরভাগ মানুষ টেরই পায় না যে এটা ঘটছে। যারা এতে দক্ষ তারা অন্যদের মনকে নিজেদের মতো করে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করে ফেলে। তাই এটা জানা খুব জরুরি যে কিভাবে নিজেকে এর থেকে বাঁচানো যায়। যখনই কেউ আপনাকে বলে তুমি জানো না তোমার সঙ্গে কি হচ্ছে, তখন সাবধান হয়ে যান, কারণ অনেক সময় যেগুলো আমরা দেখতে পাই না সেগুলোই সবচেয়ে বিপজ্জনক হয়। ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় সত্যি হল এটা সবকিছু খুব নিঃশব্দে ও অত্যন্ত চাতুর্যের সঙ্গে ঘটে। এটা এক নিঃশব্দ যুদ্ধ যেখানে শব্দ, অনুভূতি আর মানুষের মনই সবচেয়ে বড় অস্ত্র। তাহলে আপনি কি প্রস্তুত এই মনস্তাত্ত্বিক রহস্য জানার জন্য? আপনি কি জানতে চান কিভাবে কিছু মানুষ আপনার অনুমতি ছাড়াই আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে? যদি হ্যাঁ, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আমরা শুধু এই বিপজ্জনক কৌশলগুলোর কথাই বলবো না, বরং এর থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়ও জানাব। চলুন তবে শুরু করি এই অধ্যায়টি, কারণ সাইকোলজি আপনার ভাবা, অনুভব করা, এমনকি আপনার কাজ করার ধরনও বদলে দিতে পারে। অধ্যায় 1, ডার্ক সাইকোলজির রহস্য ও কৌশল। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে কিছু না বলেও পুরো পরিবেশ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে? আপনি কি অনুভব করেছেন যে কিছু মানুষ অন্যদের এমনভাবে প্রভাবিত করে যে সামনে থাকা ব্যক্তি বুঝতেই পারে না সে নিজের নয়, অন্য কারো ইচ্ছেমতো সিদ্ধান্ত নিচ্ছে? এটা কোনো জাদু নয়, এটা ডার্ক সাইকোলজির গভীর কৌশল ও গোপন রহস্য যেগুলি কিছু মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করে। ডার্ক সাইকোলজি এমন এক শিল্প যেখানে মানুষের চিন্তা, অনুভূতি ও সিদ্ধান্ত নেওয়ার ধরনকে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে বদলে ফেলা হয়। যারা এই শিল্পকে বোঝে তারা অন্যদের এমনভাবে প্রভাবিত করতে পারে যে ভুক্তভোগী বুঝতেই পারে না সে কারো প্রভাবের নিচে রয়েছে। এই শিল্প যদি সঠিক মানুষের হাতে পড়ে তাহলে এটা উপকারী হতে পারে, কিন্তু যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে এটা এক মারাত্মক অস্ত্র হয়ে ওঠে। ডার্ক সাইকোলজির বিশেষজ্ঞরা কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইমোশনাল মিররিং, অর্থাৎ অনুভূতির প্রতিচ্ছবি তৈরি করা। এতে এক ধূর্ত ব্যক্তি ধীরে ধীরে আপনার ভাবভঙ্গি, কথা বলার ধরন ও চিন্তার পদ্ধতির নকল করে। যখন কেউ আপনার মতো আচরণ করতে শুরু করে তখন আপনার অবচেতন মন তাকে নিজের মতোই একজন ভাবে ও তার উপর বিশ্বাস করতে শুরু করে, আর এখান থেকেই অজান্তেই আপনার মন নিয়ন্ত্রণে চলে যেতে থাকে। আরেকটি শক্তিশালী কৌশল হল ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা। মানব মস্তিষ্কে ভয়ের এক গভীর প্রভাব থাকে। যখন আমরা কিছু নিয়ে ভীত হই তখন তা থেকে বাঁচার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যাই। যারা ডার্ক সাইকোলজির ব্যবহার জানে তারা এই ভয়কে কাজে লাগায়। তারা কথার ফাঁকে এমন শব্দ ও ধারণা ঢুকিয়ে দেয় যা আপনার মনে এক অজানা আতঙ্ক ও দ্বিধা তৈরি করে। তারা আপনাকে এমন অনুভূতি দেয় যে
যদি আপনি তাদের কথা না মানেন তাহলে কিছু খারাপ হতে পারে। এই ভয় হতে পারে টাকা হারানোর, সামাজিক অপমানের বা মানসিকভাবে ভেঙে পড়ার। যে ব্যক্তি ভয়ের সঠিক ব্যবহার জানে সে আপনার মনে এমন একটি গল্প তৈরি করে যার ফলে আপনি তার কথায় সম্মত হতে বাধ্য হন। এছাড়াও আরেকটি ভয়ঙ্কর কৌশল হল গ্যাসলাইটিং। এটি এক মনস্তাত্ত্বিক পদ্ধতি যেখানে কেউ ধীরে ধীরে আপনার চিন্তা ও স্মৃতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এতে আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করেন, ভাবেন হয়তো আমি ভুল ভাবছি, অন্যজনই ঠিক। যখন কেউ বারবার বলে তুমি ভুল বুঝেছ বা তোমার স্মৃতি ঠিক নেই, তখন সেটি হতে পারে গ্যাসলাইটিং। এই পদ্ধতি এতটাই বিপজ্জনক যে একজন মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং পুরোপুরি সেই ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে যে তাকে নিয়ন্ত্রণ করছে। ডার্ক সাইকোলজির আরেকটি লুকানো অস্ত্র হল গিল্ট ট্রিপিং, অর্থাৎ অপরাধবোধ জাগানো। এখানে একজন ব্যক্তি অন্য কাউকে এমনভাবে লজ্জিত বা দোষী বোধ করায় যাতে সে বাধ্য হয়ে তার কথা মানতে শুরু করে। যেমন কেউ বলে, যদি তুমি আমার সাহায্য না করো তাহলে আমি খুব কষ্ট পাব, অথবা যদি তুমি আমার কথা না শোনো তাহলে তার মানে তুমি আমাকে গুরুত্বই দাও না। এসবই গিল্ট ট্রিপিংয়ের উদাহরণ। এই কৌশল বাইরে থেকে সাধারণ মনে হলেও এর প্রভাব খুব গভীর হয়, আস্তে আস্তে মানুষের প্রভাবের মধ্যে চলে আসে। ডার্ক সাইকোলজির এই রহস্য শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৃহৎ পরিসরেও ব্যবহৃত হয়। এই কৌশলগুলি রাজনীতি, ব্যবসা, মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়াতেও প্রয়োগ করা হয়। বিভিন্ন কোম্পানি মানুষের সাইকোলজি বুঝে এমন বিজ্ঞাপন তৈরি করে যা তাদের পণ্য বিক্রি বাড়িয়ে দেয়। তারা শীঘ্রই স্টক শেষ হয়ে যাবে, সীমিত সময়ের জন্য অফার, বা এখনই কিনুন, পরে আফসোস করবেন না, এরকম ভয়ের বার্তা দিয়ে মানুষকে না ভেবে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। একইভাবে অনেক রাজনীতিবিদও মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে নিজেদের কৌশল সফল করে তোলে। ডার্ক সাইকোলজির অন্যতম বিপজ্জনক কৌশল হল আইসোলেশন, অর্থাৎ একা করে দেওয়া। এখানে যে ব্যক্তি কাউকে নিয়ন্ত্রণ করতে চায় সে ধীরে ধীরে তাকে বাকি জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এমন একটা পরিবেশ তৈরি করে যাতে সেই ব্যক্তি মনে করে বাকি সবাই তার ভালো চায় না, শুধু ওই একজন মানুষই তাকে ঠিকভাবে বোঝে যে তাকে নিয়ন্ত্রণ করছে। যখন কেউ নিজেকে একা ভাবতে শুরু করে তখন সে আরও বেশি করে নির্ভরশীল হয়ে পড়ে সেই ব্যক্তির উপর যে তার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করছে। এই কৌশল ভালো বা খারাপ দুই উদ্দেশ্যেই ব্যবহার করা যায়। যদি আপনি এই কৌশলগুলোকে চিনতে শেখেন তাহলে আপনি শুধু অন্যের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না, বরং মানসিক দিক থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। এখন প্রশ্ন হলো, আপনি কি এই কৌশলগুলো চিনতে পারেন? আপনি কি জানেন কেউ আপনার সঙ্গে এরকম কিছু করছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি নিজেকে এসব থেকে বাঁচানোর জন্য প্রস্তুত? ডার্ক সাইকোলজির এই গোপন কৌশলগুলো জানা শুধু অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্যও জরুরি। যখন আপনি এই গভীর মানসিক খেলা বুঝতে শিখে যান তখন কেউ আপনাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন সব কিছু আপনার উপর নির্ভর করে আপনি এই জ্ঞানকে একটি মানসিক ঢাল হিসেবে ব্যবহার করবেন না একটি মনের অস্ত্র হিসেবে। অধ্যায় 2, ডার্ক সাইকোলজির বিশ্লেষণ। আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার এমন একটা ক্ষমতা থাকত যে আপনি কারো মনে কি চলছে তা বুঝতে পারতেন, তাহলে আপনি কত কিছু আপনার পক্ষে ঘুরিয়ে নিতে পারতেন? যদি আপনি আগেই বুঝতে পারতেন যে কেউ আপনার সঙ্গে মানসিক খেলা খেলছে, তাহলে আপনি সেই ফাঁদে পড়ার আগেই নিজেকে বাঁচাতে পারতেন। এই সব বিষয় বোঝার জন্যই আমাদের ডার্ক সাইকোলজির বিশ্লেষণ করতে হয়। এটা সাধারণ মনোবিজ্ঞান নয়, বরং এটি মানুষের মস্তিষ্কের সেই গভীর দিকগুলো বোঝার চেষ্টা যেগুলো নিয়ে বেশিরভাগ মানুষ কখনো ভাবেই না। ডার্ক সাইকোলজি এমন এক ক্ষেত্র যা শক্তি, নিয়ন্ত্রণ এবং প্রভাব এর উপর ভিত্তি করে কাজ করে। এটি এমন এক কৌশলের মতো যেখানে একজন মানুষের দুর্বলতাগুলোকে চিহ্নিত করা হয়, তার ভয় ও আকাঙ্ক্ষার সুযোগ নেওয়া হয় এবং তাকে এমন এক পথে নিয়ে যাওয়া হয় যেখানে সে নিজেই বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। এটি সেই সব মানসিক কৌশলের গভীর অধ্যয়ন যেগুলো প্রায় নার্সিসিস্ট, সাইকোপ্যাথ এবং মাস্টার ম্যানিপুলেটররা ব্যবহার করে। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা এমন অনেক লোকের সম্মুখীন হই যারা আমাদের অনুভূতি নিয়ে খেলে, আমাদের অকারণে অপরাধবোধে ভোগায়, অথবা আমাদের ভয়কে কাজে লাগিয়ে আমাদের নিজের মতো চালাতে চায়। অনেক সময় আমাদের বুঝতেই আসে না যে আমাদের চিন্তা, সিদ্ধান্ত
এমনকি আমাদের আবেগও ধীরে ধীরে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ছে। কিন্তু যখন আমরা ডার্ক সাইকোলজি বুঝতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি কারা আমাদের অনুভূতি, চিন্তাভাবনা ও উপলব্ধির উপর প্রভাব ফেলার চেষ্টা করছে। ডার্ক সাইকোলজি বুঝতে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল এটা জানা যে মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে। আমাদের মন যেভাবে কাজ করে, আমাদের ভয়, আকাঙ্ক্ষা এবং দুর্বলতাগুলোই আমাদের সংবেদনশীল অর্থাৎ দুর্বল করে তোলে। যখন কেউ আমাদের প্রশংসা করে বা গ্রহণ করে তখন আমরা খুশি হই, কিন্তু যখন কেউ আমাদের উপেক্ষা করে তখন আমরা অস্থির হয়ে পড়ি। কেউ যদি আমাদের ভয়ের জায়গায় আঘাত করে আমরা আতঙ্কিত হয়ে পড়ি, আর যদি কেউ আমাদের সঠিক প্রমাণ করে আমরা তার প্রতি আকৃষ্ট হই। এই হলো মানুষের মৌলিক মনোবিজ্ঞান, এবং এই মনোবিজ্ঞানই ডার্ক সাইকোলজির ভিত্তি। একটু ভাবুন, যখন কেউ আপনাকে বোঝাতে চায় যে আপনি ভুল এবং সে ঠিক, এটা কি শুধুই একটা তর্ক? কেউ যদি বলে তুমি এটা করলে আমার অপমান হবে, এটা কি শুধুই একটা আবেগের অনুরোধ? কেউ যদি ভয় দেখিয়ে আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করে, এটা কি শুধুই একটা সতর্কবার্তা? না, এই সবই ডার্ক সাইকোলজির কৌশল। এগুলো সেই সব পদ্ধতি যেগুলোর মাধ্যমে মানুষ অন্যদের নিয়ন্ত্রণ করে। ডার্ক সাইকোলজির কিছু সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল ম্যানিপুলেশন, চতুরতার সঙ্গে নিয়ন্ত্রণ; ডিসেপশন, গ্যাসলাইটিং, কারো চিন্তাভাবনাকে ভুল প্রমাণ করা; গিল্ট ট্রিপিং, অপরাধবোধ তৈরি করা; ইমোশনাল এক্সপ্লয়টেশন। এই সব কৌশলের মূল লক্ষ্য একটাই, ধীরে ধীরে একজন মানুষের অনুভূতি ও চিন্তাধারাকে নিয়ন্ত্রণে আনা। যখন কেউ আপনাকে গিল্ট ট্রিপ করে এবং বোঝাতে চায় যে আপনি একজন খারাপ মানুষ যাতে আপনি তার কথা মেনে নেন, এটা ডার্ক সাইকোলজির পরিষ্কার উদাহরণ। যখন কেউ আপনার চিন্তাভাবনাকে বিকৃত করে এবং বলে তোমার ভাবনাটাই ভুল, সেটা গ্যাসলাইটিং। আর যখন কেউ ধাপে ধাপে মিথ্যা বলে আপনাকে নিজের প্রভাবের অধীনে আনে, সেটাও ডার্ক সাইকোলজির অংশ। ডার্ক সাইকোলজির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পারসুয়েশন আর ম্যানিপুলেশন এর মধ্যে পার্থক্য। অনেকেই মনে করে এই দুইটা এক, কিন্তু আসলে দুটোতে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। পারসুয়েশন অর্থাৎ বোঝানো, এটা একটি শিল্প যেখানে আপনি যুক্তি ও আবেগের ভারসাম্য রেখে কোনো চাপ ছাড়াই কাউকে আপনার কথা বোঝান। এটি একটি নৈতিক পদ্ধতি। ম্যানিপুলেশন অর্থাৎ নিয়ন্ত্রণ, এতে আপনি অপরের আবেগ নিয়ে খেলে তাকে নিজের মতো করে চালাতে চান। এটি একটি অনৈতিক পদ্ধতি। যদি আমরা ডার্ক সাইকোলজিকে সঠিকভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারি মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে প্রতিক্রিয়া দেয় এবং কোন পরিস্থিতিতে তারা সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। এর মানে এই নয় যে আমরা এই জ্ঞানের অপব্যবহার করব, বরং যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এই জ্ঞান আমাদের নিজেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। যখন আমাদের মনে হয় কেউ আমাদের আবেগ নিয়ে খেলছে, তখন আমরা সতর্ক হয়ে যাই এবং সেই ফাঁদে পড়ার আগে নিজেকে বাঁচাতে পারি। এই অধ্যায়ের সবচেয়ে বড় প্রশ্ন হল, আপনি কি জানেন হতে পারে আপনার সঙ্গেও কখনো না কখনো ডার্ক সাইকোলজির কোনো কৌশল ব্যবহার করা হয়েছে? আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু সিদ্ধান্ত আপনি নিজে নেননি, বরং কেউ আপনাকে চুপচাপ বাধ্য করেছিল সেই কাজটা করতে? আপনি কি কখনো এমন কোনো সম্পর্কে ছিলেন যেখানে আপনাকে গ্যাসলাইটিং বা গিল্ট ট্রিপিংয়ের মতো মানসিক চাপে পড়তে হয়েছে? সাইকোলজি বিশ্লেষণ করা মানে হল নিজের মস্তিষ্ককে আরও শক্তিশালী করে তোলা। এটা শুধু ম্যানিপুলেশন বোঝার বিজ্ঞান নয়, বরং এটি একটি মানসিক বর্ম যা আপনাকে সেসব মানুষদের হাত থেকে রক্ষা করতে পারে যারা আপনার অনুভূতির সঙ্গে খেলা করতে চায়। যখন আপনি ডার্ক সাইকোলজির কৌশলগুলোকে চিনতে শেখেন, তখন আপনি কারো মানসিক ফাঁদে পড়া থেকে নিজেকে বাঁচাতে পারেন। আপনি আপনার মানসিক শক্তিকে বাড়াতে পারেন এবং জীবনের সিদ্ধান্তগুলো আরও সচেতনতা ও বিচক্ষণতার সঙ্গে নিতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি অন্যদের হাতের পুতুল হয়ে থাকতে চান, নাকি আপনার নিজের মনের আসল শক্তিকে চিনে নিজের জন্য একটি শক্তিশালী মানসিক ঢাল তৈরি করতে চান? অধ্যায় 3, দ্য আর্ট অফ ম্যানিপুলেশন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ এত সহজে অন্যদের রাজি করিয়ে ফেলে কিভাবে? তারা জোর না করেই, তর্ক না করেই, শুধু কথাবার্তা আর শরীরী ভাষার মাধ্যমে সামনের লোকের চিন্তা ও সিদ্ধান্ত তাদের ইচ্ছে মতো বদলে ফেলে। এই সবই এক বিশেষ কৌশলের ফল, ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন শুধু একটি মনস্তাত্ত্বিক কৌশল নয়, এটা এক ধরনের খেলা যেখানে মানুষের আবেগ, ভয়, ইচ্ছা এবং মানসিক দুর্বলতাকে কাজে লাগানো হয়।
একজন দক্ষ ম্যানিপুলেটর, যিনি প্রতারণার মাধ্যমে নিয়ন্ত্রণ করে, সেই ব্যক্তি যে সামনের লোকের অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায় এবং তাকে এই বিশ্বাস করায় যে সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তার নিজের, যদিও বাস্তবে সেই প্রতিটি পদক্ষেপ আগে থেকেই পরিকল্পিত ছিল। ভাবুন তো, যখন কেউ বলে, যদি তুমি আমাকে ভালোবাসো তবে এটা করতেই হবে, এটা কি ভালোবাসার আবেদন নাকি এক ধরনের মানসিক চাপ? যখন কেউ আপনাকে সাহায্য না করার জন্য অপরাধ বোধে ভোগায়, যদিও আপনার যুক্তি ঠিক ছিল, এটা কি শুধুই এক সরল অনুরোধ নাকি এক ধূর্ত মানসিক ফাঁদ? যখন কেউ তার কথায় বিশ্বাস করায়, তুমি ভুল, আমি ঠিক, এটা কি শুধুই একটি সাধারণ বিতর্ক নাকি আপনার মস্তিষ্কের উপর এক সূক্ষ্ম আক্রমণ? ম্যানিপুলেশনের শিকড় আমাদের আবেগে গভীরভাবে লুকানো থাকে। মানুষ আবেগপ্রবণ জীব। আমরা সবাই ভালোবাসা চাই, সম্মান চাই, নিরাপত্তা চাই এবং চাই এই অনুভব যে আমরা গ্রহণযোগ্য। আর যখন কেউ এই আবেগগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, তখন সে আমাদেরকে নিজের ইচ্ছেমতো পরিচালনা করতে পারে। এই শিল্প এত সূক্ষ্ম হয় যে আমাদের বুঝতেই পারে না আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। আমরা ভাবি আমরা নিজের সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বাস্তবতা হল সেগুলো আগেই ঠিক করে রাখা হয়, এমনভাবে যেন আমাদের মনে হয় আমরা নিজের ইচ্ছেতেই বেছে নিয়েছি। একজন দক্ষ ম্যানিপুলেটর জানে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কী। কেউ প্রশংসা বা স্বীকৃতি চায়, কাউকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা যায়, কাউকে অপরাধ বোধে ফেলে তার থেকে কাজ আদায় করা যায়, আবার কাউকে এমন পরিস্থিতিতে ফেলে রাখা হয় যাতে তার আর কোনো বিকল্পই না থাকে। এটা সবই এক মানসিক খেলা, যেখানে বাইরে থেকে কেউ হারছে বলে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে একজন মানুষ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আপনি হয়তো সম্পর্ক, বন্ধুত্ব, অফিস পলিটিক্স কিংবা নিজের ব্যক্তিগত জীবনে বহুবার এমন পরিস্থিতি দেখেছেন যেখানে মানুষ অন্যের আবেগ নিয়ে খেলে নিজের স্বার্থসিদ্ধি করে। আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনাকে এমন কোনো কাজ করতে রাজি করিয়েছে যা আপনি আদৌ করতে চাননি? কেউ কি আপনাকে এতটাই অপরাধবোধে ডুবিয়েছে যে আপনি তার কথা মেনে নিয়েছেন আর পরে মনে হয়েছে আপনি নিজের সাথেই অন্যায় করেছেন? কেউ কি কখনো আপনার কথাগুলোকে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করেছে যে আপনি নিজেই নিজেকে দোষী ভাবতে শুরু করেছেন? ম্যানিপুলেশন অর্থাৎ ধূর্তভাবে অন্যকে নিজের মতো চালানো বিভিন্ন রকমের হতে পারে, যেমন গ্যাসলাইটিং, আপনার বিশ্বাসকে ভুল প্রমাণ করা, নীরবতা বজায় রাখা, বারবার অপরাধবোধে ডুবানো, খোঁটা মারা বা মানসিক খেলা খেলা। এই সমস্ত কৌশলের উদ্দেশ্য একটাই, আপনার চিন্তা, অনুভব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। যখন কেউ আপনাকে বারবার বোঝাতে থাকে যে আপনার চিন্তাভাবনা ভুল আর তার কথা মানতেই হবে, তখন সেটাই গ্যাসলাইটিং। যখন কেউ আপনাকে না বলে চুপচাপ থাকে যাতে আপনি তার ইচ্ছেমতো চলেন, সেটাও ম্যানিপুলেশনের এক ধরন। আর যখন কেউ আপনাকে বারবার এমনভাবে বোঝায় যে আপনি ভুল করেছেন আর আপনাকে লজ্জিত হওয়া উচিত, তখন সেটি গিল্ট ট্রিপিং হয়। কিন্তু প্রশ্ন হল, ম্যানিপুলেশন কি সবসময় খারাপ? উত্তরটা এতটা সহজ নয়। অনেক সময় এটি আত্মরক্ষার একটি উপায় হতে পারে। যখন কেউ আপনাকে জোর করে প্রভাবিত করতে চায়, তখন হালকা চালাকির মাধ্যমে প্রতিক্রিয়া দেখানোই একমাত্র পথ হতে পারে। যদি সামনের ব্যক্তি টক্সিক হয় বা নিজেকে সব জ্ঞানী ভাবে, তখন ম্যানিপুলেশন আত্মরক্ষার অস্ত্র হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনাকে বোঝা উচিত যে আপনার সাথে ম্যানিপুলেশন হচ্ছে। নিজেকে বাঁচাতে হলে প্রথমে এই কৌশলগুলোকে চিহ্নিত করতে শিখতে হবে। যদি আপনি বুঝতে পারেন কেউ আপনার আবেগ নিয়ে খেলা করছে, তাহলে আপনি সেই খেলাটা ছেড়ে বেরিয়ে আসতে পারবেন। আপনাকে বুঝতে হবে, প্রতিবার কারো রাগ, আবেগ ভরা বিতর্ক বা অপরাধ বোধে ভোগানো সবসময় সত্যিকারের উদ্দেশ্য নিয়ে হয় না। অনেক সময় এটা একটা কৌশল হয় যাতে তারা আপনাকে তাদের ইচ্ছে মতো চালাতে পারে। এই সিরিজটি 2টি পর্বে তৈরি। এখন আপনি প্রথম পর্ব শুনছেন, বাকি গল্পটি থাকবে দ্বিতীয় পর্বে।